ও গানলা। নমস্কার, দেখছেন ইটিভি নিউজ বাংলা, সঙ্গে আমি স্বর্ণা। আধুনিক বাংলা গানের খোল নলচে বদলে দিয়েছেন তিনি, এবং বিভিন্ন সময় আধুনিক ভাষা এসেছে। কিছু কিছু কথা আছে যার মানে বুঝিনি এখনো, তবু সেই নাগরিক কবিয়াল, যার গায়কী, যার কথা, যার কণ্ঠ, যার সুর রীতিমতো কোথাও বিপ্লব সৃষ্টি করেছে, তিনি কিন্তু ইদানিং মজে রয়েছেন, বা বলা ভালো মনোনিবেশ করেছেন আরেকটা বৈপ্লবিক কাজই বলছি, কারণ বাংলা খেয়াল তৈরি করছেন তিনি, এবং উত্তর প্রজন্মের জন্য কোথাও সেই আধুনিক বন্দিশ রেখে যেতে চাইছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কবির সুমন। বাংলা খেয়াল বিষয়টা তো অনেক, খেয়াল বিষয়টাই অনেক বড়। সেখানে বাংলা খেয়াল, হঠাৎ করে বাংলা খেয়াল গাওয়া বা তৈরি করার ভাবনা চিন্তা কিভাবে এলো? দেখুন, প্রথম কথা, খেয়াল আঙ্গিকটি খুব পুরনো কিন্তু নয়। এটা মোহাম্মদ শাহ রঙ্গিলা, তার দরবার এটা তৈরি হয় অষ্টাদশ শতাব্দী ব্যাপার। তার কিছুদিন পরেই ঊনবিংশ শতাব্দী এলো, যে তখন হিন্দি, যতটা আমি বইপত্রে পড়েছি, আপনি উইকিপিডিয়াতেও পেতে পারেন এই তথ্য, যে হিন্দি প্রেম কাব্য থেকে খেয়াল আরবিতে বা ফার্সিতে হচ্ছে কল্পনা, ইমাজিনেশন। এর আগে ছিল ধ্রুপদ, খুব ধরা বাঁধা, কিন্তু কোর্ট আত্মা নিতে পারে না, ল্যাক্সিটি এসে গেছে, শৈথিল্য। এইবারে এই জায়গা থেকে খেয়ালের বা খেয়াল আমরা বাংলায় বলছি, হিন্দি প্রেম কাব্য থেকে তৈরি কথাগুলো চাই। এবারে আমাকে পুরোদস্তুর খেয়াল শিল্পী হিসেবেই তৈরি করার চেষ্টা করেছিলেন আমার পিতৃদেব, আমার মা, এবং আমার গুরুর নাম কালীপদ দাস, প্রয়াত। তিনি অসামান্য একজন মাস্টারমশাই, যিনি আমায় একেবারে জ্ঞান কর্ণ ফোটানো থেকে আরম্ভ করে জ্ঞান জিহ্বা পর্যন্ত সমানে খেয়াল আমায় তিনি শিখিয়েছেন বছরের পর বছর। সবই কিন্তু আমি হিন্দি বা ব্রজবুলি, ঠেট, এই ডায়ালেক্টে। কিন্তু আমার যে সমস্যাটা ছিল, যে বাঙালি বলে, আমি যদি ওড়িয়া হতাম, আমি জন্মেছি ওড়িশায়, বাংলা বলার আগে কিন্তু আমি ওড়িয়া বলতাম। যে আমি কটকে জন্মেছি। আমি যদি ওড়িয়া হতাম, তাহলে আমি চাইতাম ওড়িয়ায় গাইতে। এবারে খবর নিয়ে দেখলাম আমি যখন হিন্দিতে গাইছি, আমি তো বুঝতে পারছি না কি গাইছি। আমি কিন্তু হিন্দি শিখিনি, আমাদের সময় শিখতে হতো না। সংস্কৃত 1 বছর হলেই হতো, সায়েন্স নিয়ে যাওয়ার পরে। ফলে আমার হিন্দি, এটা আমার একটা দুর্বলতা বলতে পারেন। আমার তেমন কি, আমি অনেক কিছুই জানি না, আমার কতগুলো জিনিস জানি, এই আমার কোনো হীনমন্যতা নেই হিন্দি জানি না বলে। বাংলাটা আমি জানি মোটামুটি। আমার চিন্তা হতো যে আমি কী করবো, তো সামলাতে পারছি না। অথচ কল্পনা, যেমন ধরুন এই সুন্দর কিছু সাদা ফুলের মাঝখানে একটা লাল গোলাপ, সাদার মাঝে গোলাপ। ধরুন আপনি শুধু এই কথাটা নিচ্ছেন, আমরা খেয়ালে কি করি, এই কথাটা একটা রাগের ওপর ফেলা হচ্ছে, এবারে এটার বিস্তার ঘটানো হয়। তাহলে কি কি জিনিস আমার উপাদান? সাদা ফুল, পাপড়ি, একটা সুন্দর আধার, একটা পাত্র, মাঝখানে একটা গোলাপ, একটা পাপড়ি। আমি যদি একটা খুব ডিটেলে দেখি, এটাকে আমি ধরুন একটা লিরিকে ধরে আমি গাইব, এটাকে গাইব। এটা গাইতে গেলে এর সঙ্গে এবার কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে সাধারণত হিন্দু বাঙালির বাড়িতে বিয়ের নেমন্তন্ন খেলে ছেলে বাড়িতে দিতাম একটা সরু বেগুন ভাজা, নুন, একটু লেবু, এইভাবে। তারপর একটা ছেঁচকি বা ছেঁচড়া আসতো, তারপরে ভাত, ডাল। ইদানিং সব পাল্টে গেছে। এই যে পর এ একটা সিস্টেম। দুম করে আপনি মাংস দিয়ে খাওয়া শুরু করছেন না, কেমন? খেয়ালেও তেমনি একটা সিস্টেম ছিল, এইটা হবে, তারপর এইটা, তারপর এইটা, তারপর অমুকটা, তারপর তমুকটা। কিন্তু মোদ্দা হচ্ছে আমাকে এই কথাটা বলতে হবে সুরে। এটা করতে গিয়ে, এটা যদি হিন্দিতে বা অদ্ভুত কোনো ভাষায়, কিছু মার্জনা করবেন, এই কথাটা বললাম, অদ্ভুত কোনো মাথামুন্ডু কিছু বুঝতে পারছি না। কবিতা সাধারণত উপমহাদেশে খেয়ালের ভাষা তো আমরা জেনেছি, শুরুতে হয়তো হিন্দি ছিল, উর্দু ছিল, এর পাশাপাশি পাঞ্জাবি আর মারাঠি তো বোধহয় শুরু হয়ে গেছে, গুজরাটিও হয়েছে, এতগুলো ভাষা হয়েছে। তাহলে বাংলায় হতে অসুবিধাটা কোথায়?
মজা হচ্ছে বাংলায় খেয়াল দস্তুর মতো গাওয়া হয়েছে, আমি নিজে শুনেছি ছেলেবেলায়, দস্তুর মতো, মানে পুরো বড় খেয়াল, অর্থাৎ বিলম্বিত লয়, তারপর মধ্য এবং দ্রুত লয়, তারপর সেটা কালক্রমে হারিয়ে গেল। মানে খেয়াল আঙ্গিকের কিছু রাগ প্রধান গান, যেমন ধরুন ছিল ধরুন দুয়ারে লোকে সখী রে, দুয়ারে লোকে, এটা খেয়াল ভঙ্গিম গান, ভারী সুন্দর। এইভাবে যদি বলা যায় যে এটা তো রাগ প্রধান হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে, কিন্তু এটাকে আমার এগেন খুব তর্ক সাপেক্ষ। বাংলা খেয়াল এটা যদি হিন্দিতে হতো কীরকম, এর সুরটা নেওয়া হয়েছে, এটা আচার্য চিন্ময় লাহিড়ির কম্পোজিশন কথাটা, বা আমি ঠিক জানি না, উনি গাইতেন, রেকর্ডে শুনেছি, এটা নেওয়া হয়েছে কিন্তু ঘুঙ্ঘট মত খোলো শাম, কেমন দেখুন, দুয়ারে লোকে, এই যে দুয়ারে লোকে, এই যে গলার এটা হচ্ছে খেয়ালের নিজস্বতা, ঠুংরিতেও আছে, এটা আধুনিক গানেও কিন্তু এসছে। আপনি যদি সেরম সেরম গান শোনেন, আপনি দেখবেন তাতেও কিন্তু এই ধরনের টার্ন রয়েছে। দক্ষিণ ভারতে তো আকচার, বাংলাতেও আছে, বাংলাতেও ধরুন সেরকম সেরকম গান, কিন্তু এই খেয়ালেরই নিজস্ব জায়গাটা বাংলা ভাষায় দস্তুর মতো চর্চা আছে। কাজী নজরুল ইসলাম খেয়াল লিখেছেন, রবীন্দ্রনাথের ধরুন মোরে বারে বারে ফিরালে, এটা কিন্তু খেয়াল, এবং এর সঙ্গে মধ্যলয় একতালে তবলা বাজছে। আচ্ছা, একটা গান আছে, এই মোহ আবরণ খুলে দাও, কেমন সুন্দর মুখ তবু হেরি নয়ন ভরি, এই গানটা আমি যদি এখানে সুযোগ থাকতো কোনদিন হয়, আমি আপনাদের শুনিয়ে দেবো, এটাকে একটু বিলম্বিত খেয়াল হিসেবে গাওয়া যাবে। এইবারে এই এতগুলো যে জায়গা শুনছি, কিন্তু রাজা বলে বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না, বাংলায় খেয়াল পাচ্ছি না, গাইতেও পাচ্ছি না। আমি বসাই, শুনুন, সারে গামাধারি সানি দাপা মাগরে, মিয়া কিটুরি, অসামান্য একটি রাগ, সেটার বিলম্বিতটা হচ্ছে দইয়া বাট দু, ভাই মার্জনা করে আমি পাচ্ছি না, দই ভাগাভাগির ওপর গান আমি পাচ্ছি না, সে যুগ অতিক্রান্ত। মানে সেই সময় তো, মানে ওই সময়তেই বাংলা ভাষায় অনেক রকমের তখন ভাষা নিয়ে অনেক মানে পরীক্ষা নিরীক্ষা চলছে, এমনকি ইংলিশেও অনেক ভাবনা চিন্তা চলছে, হিন্দিতেও তো হয়েছে, হিন্দিতেও হচ্ছে, কিন্তু খেয়ালে কোথাও হয়তো আটকে ছিলাম, কোথাও আটকে আছে। মানে দই ভাগাভাগি, বা রবীন্দ্রনাথ যেমন কিঞ্চিত হাস্যরসের সঙ্গে লিখেছিলেন, মোটা মোটা কম্বল গুরুজি আমারে দে, এই হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের কথা। এখন এটা উনি মজা করে বলছেন, কিন্তু এটা চিন্তার বিষয়। একটা কথা, রবীন্দ্রনাথ, আমি খুব রবীন্দ্রপন্থী লোক চিন্তার জগতের দিক দিয়ে, মানে ভাবনাতে আমার ভাবনায় ঝড়ের হাওয়া লাগিয়েছেন কিন্তু রবীন্দ্রনাথ, বব ডিলান না। ভারতের না বব ডিলানকে দরকার নেই, তার চেয়ে বেশি রবীন্দ্রনাথকে দরকার। বব ডিলান কেউ দরকার, ঠিক যতটা ওয়াল্ট হুইটম্যানকেও দরকার। কাজেই ব্যাপারটা শুধু একটা গিটার হাতে মানে করলেই সে আধুনিক হলো, তা কিন্তু না। তার চেয়ে অনেক মীরার ভজন ইকুয়ালি আধুনিক। বা ধরুন জগন্নাথ স্বামী বলে একটা গান আছে ওড়িশার, সুনন্দ পট্টনায়ক গাইতেন, এক্সেলেন্টলি আধুনিক একটা গান। বা ধরুন मैं हरि चरणन के दासी, এবার শুভলক্ষ্মী যখন গাইছেন দিলীপ কুমার রায়ের সুরে, চরম আধুনিক। এটার সঙ্গে আপনি গিটার, পিয়ানো, স্যাক্সোফোন সবই বাজাতে পারবেন। আমার পয়েন্ট একটাই ছিল, সেটা হচ্ছে আমি গাইতে চাইছি, আমি শেখার চেষ্টা করছি, আমি তৈরি, আমাকে একটা গান দাও। রবীন্দ্রনাথ এখানে বলছেন যে সঙ্গীতে এতটা প্রাণ থাকা চাই যাতে সমাজের পরিবর্তনের সঙ্গে সে পরিবর্তিত হয়, সমাজের বয়সের সঙ্গে যাতে তার বয়স বাড়ে। এই জায়গায় দাঁড়িয়ে আমি তো রবীন্দ্রনাথকে পাচ্ছি। কিভাবে? এই উদাসী হওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে, লহ লহ করুণ করে। এই করের আগে যে করুণটা আসতে পারে, এই চিন্তাটা রবীন্দ্রনাথ। বা ভেতরে থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। আমি পারবো না এরকম, আর আজকে অনেকেই হয়তো পারবেন, আমি পারবো না। 1861 সাল যখন এজেসি বোসকোটটা ছিল মারাঠা ডেচ, সেখানে 20টা কাদা
আর নোংরা এমন ঠিক থেকে হয়ে থাকতো যে হাতি টাতি আটকে যেতেন, পচতেন ওইখানে। লোকে বড় বড় চাদর দিয়ে মুখ জড়িয়ে বাইরে বেরোতেন। বাথরুমগুলো ছিল রাস্তার দিকে, এবং আপনি তার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই সময় জন্মেছে একটা লোক, সে তৈরি করছে তোমার হলো শুরু আমার। বঞ্চনা করবেন, আমি এর কথাকে বেশি গুরুত্ব দেব কোনো হিন্দুস্তানি সঙ্গীতের পণ্ডিত বা ওস্তাদের চেয়ে, কারণ ইনি আমাকে সরাসরি ধরছেন। ইনি আমার শুধু গুরুজন না, অভিভাবক না, আমার বন্ধুর মতো আমার পাশে পাশে চলেছেন। ফলে এরই ভাবনাটা আমাকে কিন্তু ধাক্কা দিয়েছে। আমি অনেকের কাছে গিয়েছি, তাদের নাম বলবো না। আমার বাবা আকাশবাণীতে চাকরি করতেন, ফলে তাঁর সূত্রে, কিন্তু কেউই আমার ঠিক রাস্তাটা বলতে পারছে না। হ্যাঁ বাংলা, কিন্তু বাংলা খেয়াল যে হয়নি। কিন্তু এইখানে আমার অপরাধ, আমি সকলের কাছে কবুল করছি যে রবীন্দ্রনাথেরই দুটি কথা, সাবেকিয়ানা আর ক্লাসিকিয়ানা, এ দুটো বড় বড় বিপদ আমাদের ছিল। ধরুন একটু হইয়া কইয়া দক্ষিণ হাওয়া এই টাইপের কথা দিয়ে, বা কৃষ্ণ রাধার বাইরে আর বেরোচ্ছে না। ধরুন আমি সোহিনী নামে একটা মেয়েকে ভালোবাসি, তাকে উদ্দেশ্য করে কোনো গান তৈরি করতে পারছি না, বুঝতে পেরেছেন? কেন নয়, সবসময় কেন রাধা কৃষ্ণ আঁচল ধরে আমি ফিরতে হবে, বা কৃষ্ণ কবে রাধিকার কোন কলসিতে ইট ছড়েছেন, এটা তো আমার কনসার্ন নয়, এবং মালকোষের এটা বিষয় হতে পারে না। কিন্তু বাঙালি, আমার মার্জনা করবেন, বাংলা খেয়ালের এটাই হয়তো ছিল, বাংলার খেয়াল হয়েছে, কিন্তু দুর্বলতা হয়তো এই ছিল যে কথার জগতে পরিবর্তন করছে না। বাঙালি কিন্তু 19 শতক থেকে কথার জগতের পরিবর্তনের সমুদ্রে নাকানি চোবানি খেয়েছে। যেখানে বঙ্কিমচন্দ্র, যেখানে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথের পরে, মানে একের পর এক এরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আগে, হ্যাঁ, মানে একের পর এক ঢেউ ঢেউ, মানে কি বিপ্লব বিপ্লব, এবং বাংলার আত্মা তার মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। এই বাঙালি কিন্তু ফাইনালি, যাই বলুন, দক্ষিণ হাওয়াটা হয়তো বেশি দিন আটকে থাকবে না, বা কোরিয়া খাইয়া চাহিয়া হবে না, বাঙালির মন ভরবে না এতে। তো মাঝে একটা সময় আমরা দেখেছি, মানে বাংলা ভাষার ক্ষেত্রে বা গানের ভাষার ক্ষেত্রে বেশ কিছু গুরুচণ্ডালী সে ধরনের সমস্যাও তো সেক্ষেত্রে পুরোপুরি ছিল। আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি তাদের নাম আর করবো না, গুরুস্থানীয় মানুষ তারা, তাদের পায়ের কাছে বসে শিখেছি। কিন্তু সেখানেও কিন্তু কি যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রহ, এই সমস্যাটা থাকছে। সুখের, আমার মনে হয় হিন্দি বা হিন্দুস্তানিতে এই সমস্যাটা নেই, আমাদের মধ্যে আজও আছে। আমরা দুম করে মোরা এগিয়ে চলবো, তাহলে আমরা এগিয়ে চলবো বলতে অসুবিধার কোথায়? কিন্তু এইখানে আমাদের সমস্যা আছে। দেখবেন এয়ারপোর্টে বেরোনোর পথ লেখা নেই, নিষ্ক্রমণ, কি মুশকিল। আমার তো অভিধান পকেটে নিয়ে যেতে হবে, এবার অ্যাপ জোগাড় করতে হবে টেলিফোন, অ্যান্ড্রয়েড ফোনে, এটি নিষ্ক্রমণ, মানে দরকার কি? যাবে না, তার কারণ বম্বাস্টিক কথা দিয়ে আমরা কিছু জোড়া, মানে যেমন ছোটবেলায় হাতের লেখা যাদের ভালো থাকে, আপনার হাতের লেখা ভালো? মোটামুটি। ছোটবেলায় অন্যের হয়ে প্রেমপত্র লিখেছেন? হ্যাঁ, ও তাহলে এই আশীর্বাদ আপনি পাননি। আচ্ছা, আমরা কেউ আপনাদের ছোটবেলায় হয়তো আর প্রেমপত্র লেখার ব্যাপারই ছিল না, SMS, রাইট। আর আমি যে সময় বড় হচ্ছি তখন তো SMS তো নেই, হাতে লিখছি, হাতের লেখাটা ভালো বলে আমি প্রেমপত্র লেখাতে, আর অনেকে আমি পরে দেখেছি যে এমন হতেই পারতো যে যার হয়ে প্রেমপত্র লিখলাম, যার জন্য, তারই সঙ্গে আমারই হয়তো প্রেম হয়ে গেল। সুনীল গাউন্ডি একটা চমৎকার গল্প ছিল। এবারে যখন লিখতাম, সে ছেলেটি কিন্তু পাশে বসে থাকতেন, এই সোয়ান্তি না, একটু ভাষা দিয়ে লেখ। সাংঘাতিক কথা, খুব জরুরি কথা, খুব জরুরি। আমার তো আর কিছু নেই। আমি সম্প্রতি প্রেমে পড়েছি, বুঝলেন? আমি প্রেমে পড়ে পড়ে কালশিটে পড়ে গেছে, বুঝতে পেরেছেন? তা এবার তাকে কি করে বলবো? যেমন আমার একটা আধুনিক গান আছে, কি করে বলবো আবার পড়েছি প্রেমে, পুরনো ঘড়িটা হঠাৎ গিয়েছে থেমে। বুঝলেন? আমি কি করে বলি বলুন তো, আমি কোন ভাষায় বলবো? একবার এক কেরালার মেয়েকে প্রেম নিবেদন করতে গিয়েছিলাম। তিনি আমায় বললেন, সুমন প্লিজ ট্রাই টু বি অরিজিনাল। মানে আমি একই কথা বলেছি, হয়তো সে কথাটা হয়তো অ্যাডাম অ্যান্ড ইভের আমল থেকে চলেই আসছে। কিন্তু
বাংলা গানেও ফলে স্বাভাবিকভাবে একটু ভাষা দিয়ে লেখো, ফলে অতিরঞ্জন আসছে। কিন্তু রবীন্দ্রনাথ আমার সামনে বাঘের মতো দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, ভারী মিষ্টি বাঘ। এই বাঘটা একটা গান শোনাচ্ছে, বিনা সাজে সাজিয়ে দেখা দিয়েছিল কবে, আভরণে আজি আবরণ কেন তবে। এরকম একটা লোক জন্মে গেছে, আমার তো কিছু করার নেই। আবার আমি একা, আমি একজন প্রাক্তন এমপি হিসেবে বলছি এটা, ওই দিনে আমি শেষ পার্লামেন্টে গেছি, আমার ঘৃণা হয়েছে তারপর ভারতীয় পার্লামেন্টকে আমি ঘৃণা করি। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি। এই খেয়ালের বিষয়ে একটা মানে প্রশ্ন, মানে কিছুক্ষণ আগে আমাদের সাক্ষাৎকার আগে আমরা যখন কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে অনেকেই বলে এখনও যে খেয়াল ঠিক গান নয়, মানে খেয়াল যেন গান হয়ে উঠতে পারেনি, এই একটা ধারণা রয়েছে। সেই ধারণাটা কেন? আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা খেয়াল শুরু থেকে অনেকেই খেয়াল শিখতে শুরু করেন, ক্লাস করেন, কিন্তু সেই বিষয়টা তারা ধারাবাহিকতা বজায় রাখতে পারেন না, মানে কোথাও খেয়ালের প্রতি সেটা অদ্ভুত অনীহা, সেটাই বা কেন তৈরি হয়েছে? মানে আমাদেরও যখন বসানো হতো, রেয়াজ করা হতো, একটা সময় বিরক্ত হয়ে যেত, মনে হতো একটা গান দিলে গানটা মন দিয়ে শিখবো, কিন্তু খেয়ালটা শিখতে ইচ্ছে করতো না। সেই বিষয়টা স্বাভাবিক, কারণ আপনি তো প্রথম কথা আপনাকে দইয়া বাট দো, কোন বাটরিয়া গাইলো মাই আলাহি, এসব চলে না। বা বেহাগের মতো একটা ডাক সমানে ক্যাসে সুখে সো, আমি কি করে আর সুখে শান্তিতে ঘুমোবো, শ্যাম আমার হৃদয়ে চড়ে বসছেন, এইটা কি করে সারাক্ষণ আপনি চর্চা করবেন? কারণ এই যে রবীন্দ্রনাথের আবার এই কথাটা বন্ধু, যে সঙ্গীতে এতটা প্রাণ থাকা যায় যাতে সমাজ পরিবর্তিত হচ্ছে সেও পরিবর্তিত হয়, সেটা তো হয়নি। আর যারা বলছেন খেয়ালটা গান নয়, তাহলে কি চন্দ্রবিন্দু, মানে খেয়ালটা কি? খেয়াল গান নয়, এবার কোথায় একটা বই আছে কি? এটা কি কোনো একটা বিধি আছে? কোনো থামরুল কোথাও নেই না, এর সবই কিন্তু আমরা শুনছি মানুষের মুখ থেকে। এবার আমরা কিন্তু এক জিনিস শুনছি না, যথেষ্ট। যেমন ধরুন আমির খান, ওনার একটা বোধহয় রেডিও বা দূরদর্শনের কোনো সাক্ষাৎকারে স্পষ্ট বলছেন লিরিক সম্পর্কে সচেতন হওয়া দরকার, এবং সেটা আমাকেও উনি বলছেন যে একসময় খুব সামান্য একটা কথা হয়েছিল যে খুব সুন্দর হতে হবে, মানে সুন্দরভাবে বলো, সুন্দরভাবে কথাটা বলো। এখন সমানে কিন্তু সুন্দর অসুন্দর তো সুন্দরভাবেই আপনি বলবেন, কিন্তু আপনাকে যা শেখানো হচ্ছে সেটা তো আপনার, যেমন ধরুন ইমান বলতে গেলে সব গুণী জন ইমান গাত তিবর সুর করত, কিছু মনে করবেন, এটা খুব সুন্দর লক্ষণ গীত, কিন্তু গানটা গাইতে তো খুব ভালো লাগছে না। আজকের একটা ছেলে মেয়ে, এটা আমি শিখেছিলাম, আমার জন্ম 1949 সালে, আমি এটা শিখছি 5-এর দশকে। কেমন কবি ভাবুন, মানে আমি বুড়ো হয়ে কবরে একটা পা। এবারে আমার যে বন্ধু, নবীন বন্ধুরা, তাদের যদি যে তারা বলে বুড়ো আমার একটা ইমানের উপর একটা গান শেখাবে, মানে খেয়াল, আমি যদি এটা শেখে কেমন লাগবে বলুন তো? অথবা সারাক্ষণ যদি পিয়া কি নজরিয়া, যা আর কত পিয়ার নজর জাদুভরা আমি কত বলবো। ফলে আজকের মানুষ কেন, আমি আজকের না, কিন্তু আমি অনেক দিন ধরে খেয়াল শোনা বন্ধ করে দিয়েছি। আরেকটা হলো, সব খেয়ালই এক, ভৈরবীও যেভাবে গাওয়া হচ্ছে, পূরবীও সেভাবে গাওয়া হচ্ছে, রাত্রিরে রাগও সেভাবে গাওয়া হচ্ছে, গায়ন ভঙ্গিতে কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না। তার সবচেয়ে বড় কারণ বন্দিশনে খেয়াল গান, আমি বাংলায় বলবো খেয়াল গান। আগে গানের বাণী বলা হতো, আমি বাণী কথাটা বলি না, মানে গানের কথা। গানের কথা যদি সেরকম না হয়, আপনি রিলেটটা করবেন শুধু সুরে, করতেই পারেন, তাহলে কথাটা আছে কেন? ঠিক। এবার অনেকে এটা বলেন, আমি তাদের জন্য আমার এই উত্তরটা রয়েছে অন্তত কিছুটা হলেও, যে ওস্তাদ ফয়াজ খান, ওস্তাদ বড় গোলাম আলী খান, ওরাও কিন্তু বন্দিশ লিখতেন। কেন লিখতেন? মানে উপস্থিত যে ধারাবাহিকভাবে পাওয়া বন্দিশগুলো যদি যথেষ্ট হয়ে থাকে, তো নতুন করে আবার লেখার প্রয়োজনটা কোথায় পড়লো? নিশ্চয়ই কোনো একটা কথা মনে হয়েছে বললি আমি, সেটা রাধাকৃষ্ণকে নিয়েই হয়তো। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি আপনার যুগে আপনার কথাগুলো যদি না বলতে পারেন, তাহলে সেই শিল্পের কি মনে হয়? আজকে যদি ধরুন বাউল গানও আছে, সেখানে রাধিকা প্রশ্ন আছে, আবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখছেন গান
জ্ঞান প্রকাশ ঘোষ করছেন সুর, আমার প্রাণের রাধার, ও আমার প্রাণের রাধার কোন ঠিকানা, কোন নগরে কোন গ্রামে কোন বিপিনে কোন বিজনে বলতে পারে কোন সজনী কোন সজনী। আমি যখন ছোট্টবেলায় এটা রম্যগীতিতে শুনছি কেঁদে ফেলেছিলাম। আমি কি প্রাণের রাধা বুঝতে পারছি? কিন্তু আজ আমি বুড়ো হয়ে গেছি। এখন সুধীন দত্তর মতো মুখে প্রায় বেরিয়ে আসে মানসীর দিব্য আবির্ভাব, সে শুধু সম্ভব স্বপ্নে, জাগরণে আমরা একাকী। এই সিনিক কথাটার পাশাপাশি কিন্তু বাংলার এই উচ্চারণটাও রয়েছে, আমার প্রাণের রাধার কোন ঠিকানা। এটা কিন্তু আধুনিক গান, কিন্তু ভেতরে কীর্তন খেলা করে যাচ্ছে। এইখানে আমাদের নিজস্বতা। আমি ধরুন এই জায়গাটাতে আমি ছেলে মেয়েদের ও মানুষদের কোনো দোষ দিই না, আমরা শিল্পীরা দায়ী। মানুষ শুনছে না খেয়াল, শোনা উচিত না বলে, শোনা উচিত না। আপনি একজনকেও কাছে টেনে নিলেন না। প্রথমেই যেটা শুধু সাধনা, মানে তত্ত্বরিকা সাধনা, কোন জিনিসের সাধনা লাগে না। মেসি হতে পারবে? এবার দেখাও না একটু মেসি হয়ে। ধরুন আধুনিক বাংলা গানে সবাই গম্ভীর হয়ে এগিয়ে যাচ্ছিলেন, প্রত্যেকে একটা লোক এলো এরকম। আরে আশ্চর্য, পুরোনো দিনের শার্ট আমায় দিয়েছে বাড়িতে আজকে পরতে, হ্যাঁ, সেই পুরোনো ব্লু ডেনিম পরে এসে মাথায় টাক, একটা গিটার হাতে সে গাইছে, আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, ফিক করে হেসে ফেলছে লোকে। এই প্রথম একটা কনসার্ট হচ্ছে, ফুল কনসার্ট, যেখানে একটা মানুষ হাসতে পারে। এবং এই পথেই তো আমাদের যারা পূর্বসূরি, যে সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, মানে একসময় ওনাকেও বিপ্লবের মুখে পড়তে হয়েছিল, মানে যে সময় আকাশবাণীর সামনে ভাঙচুর হওয়ার অবস্থা। প্রতিরোধ। কারণ প্রথম যেটা হচ্ছে, বাঙালি আত্মশ্রী কাতর জাতি। আমি আপনাকে বলছি যে বিশ্বাস করুন, আমি কেন আপনাকে খামাখা বলবো, আপনি মিলিয়ে নিতে পারেন। একটা সময় ছিল, আমি দেখেছি বাঙালির মন ভরতো না অবাঙালি গায়ক বাদক না হলে। কিছুতেই তার আচার্য তারাপদ চক্রবর্তীর গানকে মনে হচ্ছে না এটাকে বুকে করে রাখি। আচার্য চিন্ময় লাহিড়ীর গান শুনে সে বলছেন একবার এটা বুকে করে রাখি, সে কিন্তু সমানে চলে যাচ্ছে দূর। আর লালন পৃথায় গেয়ে যাচ্ছেন, হাতের কাছে হয় না খবর কি দেখতে যাও দিল্লি লাহোর। সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? কবির সমান গান গাইছে। প্রথমে হচ্ছে যখন আধুনিক গান, এবার সোজা আধুনিক গান যখন গাইছেন, এটা গান নাকি? এবারে হলো কি, গান বলতে বাধ্য হলো কেন? রেকর্ডটা বিক্রি হলো। যেই বিক্রি হলো, অমনি একদিন দেখা গেল কবি সুমন একটা গাড়ি চড়ছে, এই তাহলে আমিও গাড়ি চড়বো। ব্যাপারটা প্রথম ছিল কিন্তু গান না। যারা গান না বলেছে তারাই পরে আমার কাছে ভিক্ষে করেছে গান চেয়ে। আবার আমি একা, আমি একজন প্রাক্তন এমপি হিসেবে বলছি এটা, ওই দিনে আমি শেষ পার্লামেন্টে গেছি, আমার ঘৃণা হয়েছে। তারপর ভারতীয় পার্লামেন্টকে আমি ঘৃণা করি। খেয়াল এবং শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে পৃথিবীর একমাত্র সেকুলার আর্ট ফর্ম। এটা আমরা ভেবে দেখি না যে আমির খান 5 ওয়াক্ত নামাজ পড়া একজন মুসলমান নাগরিক, তিনি গাইছেন হরি কে চরণ কমল। একজন পুরোপুরি ধর্মবিশ্বাসী হিন্দু আচার্য পণ্ডিত ভীমসেন যোশী গাইছেন করিম নাম তেরো। করিম তো আল্লাহর একটা নাম। করিম নাম তেরো এ গাইছেন। মানে হরিওম তৎসৎ লিখেছেন, সুর করেছেন, রেকর্ড করেছেন যিনি, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন, আচার্য বড় গোলাম আলী খান সাহেব। এটা তো আমার গর্ব, কিন্তু আমরা এই গর্বে গর্বিত হলাম না। সমস্যাটা এইখানে, আমার সম্পদগুলোকে আমি দেখতে চাইছি না, সাহেব দেখছি। আমাকে রন্তিদেব বাবু ছিলেন এই আরেকজন মানুষের সঙ্গে পরিচয় হয়ে আমি না কিছু শিখলাম অনেকদিন পরে, এই বড় বয়সে। রন্তিদেব মৈত্র মহোদয়, উনি বলছেন এক ইউরোপীয়, তিনি সে এক সময় লিখেছিলেন একটা বই যে উত্তর ভারতীয় ভাষার মধ্যে বাংলা হলো খেয়ালের ক্লাসিক্যাল মিউজিকের জন্য সর্বোৎকৃষ্ট, আর দক্ষিণ ভারতীয় ভাষার মধ্যে তেলেগু। তিনি কি আমি জানি না, কিন্তু তাকে দেখা করলে বলতাম, মশাই আপনি বাঙালিদের সঙ্গে মিশেছিলেন কি? মানে বাঙালি কিন্তু তা মনে করছে না। যেমন আমি একটা কথা বলি, সলিল চৌধুরী ধরুন, একটা তার কত গান আছে না, যেমন একটা গান হলো যে কি যে করি দূরে যেতে হয় তাই,
সলিল চৌধুরী আমার আমেরিকা থেকে আমার বাড়িতে উঠতেন, আমি যখন চাকরি করতাম আমাদের জন্য কাজ করতাম, ফলে লোকজন আসতো, নেমন্তন্ন করতো, আমিও যেতাম। 48,000 বাঙালি বসে আছেন। এই গানটা হলো, আমি বললাম যে সলিল এই গানটা, আমার তখন অল্প বয়স 32, সলিল চৌধুরী গুনগুন করছে, ও মা, আমি ছাড়া প্রত্যেক বাঙালি অমনি হিন্দিটা গাইতে আরম্ভ করতো। আমরা আমাদের যদি সম্পদগুলোকে রক্ষা করতাম, আজকের এইভাবে কথাগুলো আপনাকে বলতেও তো হতো না। কেন তারাপদ চক্রবর্তীর একটা রেকর্ডিং নেই? কিন্তু সব তাই ছিল। না, মানে অনেক তো রাগিনীও সৃষ্টি হয়েছে, মানে যতদূর আমি জানি সঙ্গীতাচার্য পান্নালাল ঘোষ তিনি রাগিনী তৈরি করেছেন। সেইগুলোরও কোনো চর্চা তো পরবর্তীকালে হবেটা কোত্থেকে? আমাদের শিক্ষক তারাও শেখাননি শুনুন, আমি একটা কথা বলবো। 100 বছর হলো পান্নালাল ঘোষের। আমি এবার ভারতের একজন প্রাক্তন এমপি হিসেবে কথা বলছি। আমি লোকসভার নির্বাচিত প্রতিনিধি ছিলাম। আচার্য পান্নালাল ঘোষের জন্ম শতবর্ষের 2 মাস আগের থেকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা 3 জনের কাছে সমানে চিঠি দিয়েছি। মনে রাখবেন, এটা ডাকে যায় না। আমার সেক্রেটারি তিনি পৌঁছে দিচ্ছেন তাদের সেক্রেটারিকে পার্লামেন্ট ভবনের মধ্যে। একবারের জন্য আমার একটা খুব প্রাপ্তি স্বীকারও করেননি। পান্নালাল ঘোষের শতবর্ষ উদযাপিত হয়নি। আমি বলেছিলাম একটা ডাক টিকিট যদি হতো, পাত্তাই দেয় না। এই পান্নালাল যদি অন্য প্রদেশের হতেন, সেই প্রদেশের লোকেরা গলায় গামছা দিয়ে আদায় করে নিত। আর আমি একা বাঙালি চেঁচাচ্ছি, আমার পাশে একজনও ছিল না। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 150 বছর হলো, আবার আমি একা, আমি একজন প্রাক্তন এমপি হিসেবে বলছি এটা। 3 মাস ধরে আমি লড়াই করেছি উদযাপিত হোক। রবীন্দ্রনাথের হচ্ছে, ওরও হচ্ছে। রবীন্দ্রনাথেরটা হলো না, ওরটা হলো না। ওই দিনে আমি শেষ পার্লামেন্টে গেছি, আমার ঘৃণা হয়েছে। তারপর ভারতীয় পার্লামেন্টকে আমি ঘৃণা করি। আমার পুলিশকে দেবেন দেন, ও অনেক দেখেছি আইন, আমি ঘেন্না করি। আমি মাসের পর মাসেতে এইটুকু করুন। বা ওর অটোবায়োগ্রাফি অফ এ বেঙ্গলি কেমিস্ট, এই বইটা জওহরলাল নেহেরু ভূমিকা লিখে দিয়েছিলেন। এটাকে নতুন একটা সুলভ সংস্করণ বের করুন। কই আর কোনো বাঙালি তো আমার সঙ্গে বললেন না, একজনও না। ফলে তারাপদ চক্রবর্তীর যে অন্তত 1-2 একটা খোলো খোলো মন্দির দ্বার, এটার মধ্যে তো এমন কিছু সাবেকিয়ানা নেই। পূজারিনী গাইলেই পারে, কি সুন্দর। কই গায় না তো কেউ। আচ্ছা, এখন তো শুনি মেন্টার ফেন্টার হয়ে গেছে, এটা তো এডিট করে দেবেন, বলে দিই এডিট করুন। হ্যাঁ, এখন শুনছি সব এইটুকু বাচ্চা ছেলে মেয়ে, তারা সব ওস্তাদ পণ্ডিত এসব নাম নিয়ে মেন্টার, তারা সব শেখাচ্ছেন। এইটা শেখাচ্ছেন, এখন জানেন না। এবারে কথাটা হলো, আবার সেই জায়গায় আসি, আমাদেরই দায়। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজন সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার। ফলে আমার পিতৃদেব সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রয়াত, তার মৃত্যুর আগে তিনি আমায় বলেছিলেন, তোকে বড় কষ্ট করে শেখানো হয়েছে, তুইও বড় কষ্ট করেছিস বাবা, আমি মারা যাচ্ছি, তুই জানিস তো, কয়েকদিন পরে তুই যাবি, তোর মৃত্যুর আগে তুই 2টো কাজ করে যাবি বাবা। রবীন্দ্রনাথের কিছু গান তোকে যেভাবে শেখানো হয়েছে তুই সেভাবে গাইবি, আর তোর আধুনিক বাংলা ভাষায় খেয়াল রচনা করে এবং গেয়ে যাবি। মৃত্যুর আগে তুই এটা করবি, এটা আমার নির্দেশ। আমি আমার পিতৃ আজ্ঞা পালন করছি এবং ভারতীয় সঙ্গীতের আমি একটা গোলাম। আপনি পান্নালাল ঘোষের কথা বলেন, আচার্য পান্নালাল ঘোষের তৈরি দীপাবলি রাগটি আচার্য রণধীর রায় একবার এসরাজে বাজিয়েছিলেন। ওটার উপর কোনো গান নেই, কেন বন্দিশ তৈরি করছি না তো আমরা। হেমন্ত রাগটা, হেমন্ত আলাউদ্দিন খান সাহেবের তৈরি, আচার্য আলাউদ্দিন খান সাহেব। সাগা মাধা নিসা নিসা মাপা গাম রে সাগামা, এর উপর একটা ভজন আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ আমায় 16 বছর বয়সে শিখিয়েছিলেন দিল্লিতে কম্পিটিশনে যাওয়ার জন্য। কাহে রে বন খোঁজন যাই, এইটা ওরই সুর, নানকের একটা ভজন। আমাদের কিন্তু বাংলা বন্দিশ, আমি কিন্তু বাংলা বন্দিশ তৈরি করেছি হেমন্তের জন্য। এটা আমি নিজে তাহলে একাই গাই, আর কি করবো গাছতলায় বসে। এবারে আচার্য পান্নালাল ঘোষের দীপাবলি আমি চেষ্টা করেছি করতে। এখন যদি এটাকে আমি পৃথিবীর সেরা লোক কাজ করলাম না, আমি একটা সম্ভাবনার কথা বলেছি। এবং যদি কেউ এটাকে আঙুল দিয়ে দেখান তুমি ভুল, তাহলে দ্বিপাক্ষিকভাবে আমি অলিভার ক্রমওয়েলের এক বিখ্যাত উক্তির কথা বলবো, I beseech you in the name of our Lord Christ, think it possible
দ্যাট ইউ মে বি মিস্টেকেন। আমিও ভুল হতে পারি, আপনিও ভুল হতে পারেন। নিশ্চয়ই। এই জায়গা থেকে একটা বিষয় যে কবির সুমনের আধুনিক ভাষা, নাগরিক ভাষা, যে গান মানে আমরা শুনে বড় হয়েছে, আমাদের আগের দাদা দিদিরাও শুনে শুনে বড় হয়েছে, ইন্সপায়ার্ড হয়েছে, যে এই যে গড়িয়াহাটের মোড়, মিনি মিনি বাস স্ট্যান্ড, গিটার, বিভিন্ন সময় মাটিকে অবজ্ঞা, এই যে ভাষায় যে ফ্রেজগুলো আমি যদি বলি, কথার শব্দবন্ধগুলো, সেইগুলো যেভাবে পেয়ে এসছে, আধুনিক বাংলা গান যেভাবে সমৃদ্ধ হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি বাংলা খেয়ালের ক্ষেত্রে সেই ধরনের আধুনিক ভাষা বা সেইগুলো কি কোনোভাবে ফিট করানো সম্ভব হবে? মানে সেই জায়গা থেকে সম্পূর্ণ সম্ভব, যেমন সম্ভব, সম্পূর্ণ এখন দেখুন দুটোর অ্যাপ্লিকেশন কিন্তু আলাদা। আমি যেভাবে গড়িয়াহাটার মোড় এই গানটা নিয়ে আমাদের জন্য সব আমাদের করে আমি যেভাবে বছরে 30 বারে ত্রাঙ্গাদা, এটার মধ্যে মজা আছে, ল্যাম্পুন আছে, কিন্তু আমি যেভাবে প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে এই কীর্তন নিচ্ছি, হে আমার আগুন, তেমনি বেঁচে থেকে মরার দেশে তোমার রাজ্য রাখা, অথবা কখনো সময় আশা নিয়ে ঘর করি, আশায় পকেট ভরি, পকেট পড়ে গেছে কোন ফাঁকে চেনা আধুলি। এই প্রতিটি জিনিস খেয়ালে সম্ভব, নির্ভর করছে রাগটা কেমন, আপনি কিভাবে পরিবেশন করবেন। ঠিক। যেমন আশা নিয়ে ঘর করি, আশায় পকেট ভরে, যদি আশা নিয়ে ঘর করি, আশা নিয়ে ঘর করি যদি করতেন না, ইয়ার কি মারছে আমার সঙ্গে লোকটা, আমি যদি এইটা করতাম, আপনি কিন্তু শুনতেন না, আপনার দাদা দিদিরাও শুনতেন না। এই জায়গা থেকে আরেকটা বিষয়, আমার প্রশ্ন এটা, যে যেখান থেকে কবি সুমনের বিদায় পরিচিত বা যে ধরনের ভাষা আমরা দেখে এসেছি, তার পরবর্তীকালে অনেক আধুনিক বাংলা গান হয়েছে এবং এখনও হয়ে চলছে। বাংলা ছবিতেও অনেক গানের ভাষা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা প্রতি মুহূর্তে চলছে। এরকম মানে যখন বাংলা খেয়াল তৈরি হবে, বাংলা খেয়াল যখন আমাদের কাছে এসে পৌঁছবে, কোথাও বাংলা খেয়ালের ভাষা নিয়ে, মানে বাংলা ছবির ক্ষেত্রে বা এখন বাংলা ভাষা নিয়ে যে ধরনের পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলো কোথাও বাংলা খেয়ালে চলে আসবে না তো? মানে সেটা প্রথম কথা যেটা হবার সেটা হয়। খেয়ালের ক্ষেত্রে একটাই ব্যাপার হলো, সেটা বাংলা আধুনিক গানের ক্ষেত্রে আপনার কথাটা কিন্তু খুব প্রণিধানযোগ্য। আমার কি মনে হয় জানেন, যে মানুষ সেটা অনেক কিছু, আমি আপনাকে খোলাখুলি বলি, আমি এমন শুনেছি পাগলা বাতাসে পাপ পাপ এরকম সব আওয়াজ হচ্ছে, আমি না আর কাউকে গানটা গাইতে শুনিনি ওইভাবে। আমি ভাবছি এই সেদিন সকালে ল্যান্সডাউন মোড়ে, তারপর ট্যামারিন্ডে গিয়েছিলাম, অনির্বাণ আমার একটা থাপ্পড় মারলো, আরেকজন ভারী সুন্দর মেয়েকে দেখলাম, কি তার নাম ভুলে গেছি, আপনার নামটা স্বর্ণালী না? স্বর্ণালী, একটু এইটাও ইনক্লুড করলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভারী সুন্দর, কি সুন্দর আপনি দেখতে, এটা যোগ করে দিলাম, কিছু মনে করবেন না, ইনফ্যাক্ট আপনি ভারী সুন্দর, সুন্দর একটি মেয়ে আমায় বললেন আপনি কেমন আছেন, চলুন দুজনে কফি খাই, এমন যদি করি একটা প্রলাপ হবে, সেটাই হচ্ছে, কেউ গাইছে না। একটা মানুষকে যদি গান শোনাতে বলেন, সে কি গান বলতো, এখন সে রবি ঠাকুরের দুটো গান শোনায়, আপনি কিন্তু এইটা শুনছেন না আওয়াজ করে, বুঝতে পেরেছেন? অর্থাৎ যেটা বাদ দেবার মানুষ বাদ দিয়ে দেবে। কিন্তু কবিতা সবই কি বাদ দেওয়া, মানে মানুষ বাদ দিলে কি সেটা বাদ পড়ে? হতে বাধ্য। মানে বলতে চাইছি, আপনি বাংলা খেয়াল করছেন, তার পিছু পিছু যদি আরো অনেকে এইভাবেই বাংলা খেয়াল করতে থাকে, বাংলা খেয়ালে ভাষাগুলো যদি সেরকম ভাবে তাদের মতো করে বদলাতে থাকে, তাহলে আবার কোথাও মানে হিতে বিপরীত হতে পারে না তো? মানে সেটাই এই ভয় পেলে চলবে না। দেখুন, তাহলে তো গদ্য পদ্য কিছুই লেখা যেত না। ধরুন ব্যোমকেশও লেখা হয়েছে, আবার এমন ডিটেকটিভ যিনি এক হাতে একটা টর্চ, এক হাতে একটা বন্দুক, এক হাতে একটা পিস্তল নিয়ে বেরিয়ে পড়লেন, বা ঘড়িতে ঢং 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 করে রাত 1টা বাজলো, এই ডিটেকটিভ গল্প তো পড়েছি, আবার অর্থাৎ কনান ডয়েলও পড়েছি, আবার ব্যোমকেশও পড়েছি, তাই না? কিন্তু এটাকে বাদ দিয়ে তো ওইটা হবে না। দেখুন, সবই থাকবে বিধাতার এই দুনিয়ায়। আপনি, আমাদের দেশটা মহাভারতের, এখানে সব হয়। আপনি কার কাছে কি বলছেন? আমি একটা শিক্ষার্থী, আমি গোলাম, আমি ভারতীয় সঙ্গীতের চাকর, আমি চাকরামি করছি। আমি ধরুন তৈরি করছি হয়তো
কাকে বিরহ বলে, এটা কিন্তু একটা হিন্দুস্তানি বন্দিশ, হিন্দি বন্দিশ থেকে সুরটা নেয়া। জেনেছ কি, এইটুকু, তার কাঁপন পেয়েছ কি, পেয়েছ কি, প্রতি অঙ্গে সে বেদনা পেয়েছ কি সারা, কাকে বিরহ বলে, এমানের উপর ঝাপতা না, 1 2 3 4। এবারে যে কাকে ফাজলামি বলে, এটা ফাজলামি হলো। আমার মনে হয় সিরিয়াসলি করার দিকেও বহু লোক থাকবেন, নিশ্চয়ই থাকবেন, এবং হয়তো কবিতা থেকে উঠে আসবে। আমি তো করছি, আমি তো ঢিমে 3 তালে, অর্থাৎ ধা ধিন ধিন দা, এই লয়ে 3 তালে আমি সমর সেনের বিরহ কবিতাটা গাইব। রন্তিদেব বাবু, তার নামটা বারে বারে বলতে হবে আমাকে, কেন একটা অদ্ভুত অদ্ভুত কথা তিনি আমায় বলেছেন, যেটা আগে আমি ভেবেও ভাবিনি। যেমন খেয়ালো বাঙালিয়ানা, এই বাঙালিয়ানাটা মানে কিন্তু এই সলো ধুতি পাঞ্জাবি পরে লালপাড় গরদের শাড়ি, সব না 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 না, এই আমি কি কম বাঙালি নাকি, বা আপনি কি কম বাঙালি, আপনি কোথাও ডিসপ্লে করছেন আপনি বাঙালি? আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে বেরিয়ে পড়ছে বাঙালি। আমি খুব গরদের পাড়ি টাড়ি পরে, লালপাড় হেভি ধুতি পাঞ্জাবি পরে করে আমি শনিবার, বুঝলেন স্বর্ণালী, আসতে পারলাম না। কেন কি, আমার কুকুর কামড়ে দিয়েছিল, আমি আর বাঙালি থাকলাম না, মানে সেই বাঙালিটা থাকলাম না যে বাঙালি নাকি আমি, বলে আমি ধুতি পাঞ্জাবি পরে হেভি চাদর টাদর দিয়ে, শান্তিপুরি চাদর ফাদর, ওটা দিয়ে কিন্তু কেন কিটা দিয়েই কিন্তু ব্যাস বেরিয়ে গেল। এই কেন কি পার্টি তারা দুবার ভাববেন, কারণ এটা না গিটার হাতে, ইদানিং আমায় এখানে যাই না, কুকুরেরা পছন্দ করছে না, কিন্তু গতকাল একটা কাক আমার মাথায় পায়খানা করে দিল, এইটা দেখে আমার মা বললেন কেন যে ফের তুই গান গাইতে গেলি বাবা রাস্তায়। এটা না, এটা খেয়ালে একটু অসুবিধা হবে। আমরা লোকে ইট পাটকেল ছুটতে পারে। যে বাংলা গৌড় মল্লার, গৌড় সারাঙ্গের মতো জিনিস উপহার দিয়েছে বাংলা গানে, আমরাও কি তাহলে কবি সুমনের থেকে এরকম দীপাবলি বা নুপুরধ্বনির মতো কোনো রাগিনী, নতুন কিছু রাগিনী পেতে পারি? আপনি কার কাছে কি বলছেন? আমি একটা শিক্ষার্থী, আমি গোলাম, আমি ভারতীয় সঙ্গীতের চাকর, আমি চাকরামি করছি, এবং শুধু একটা শিক্ষিত চাকর, প্রশিক্ষিত চাকর, যে আনপাড় নয়, যে শেখার চেষ্টা করেছে। আমার গুরুরা শেখানোর চেষ্টা করেছেন, আমি সব শিখতে পারিনি, কিছুই না, যেটুকু শিখেছি যদি কেউ একটু শোনেন বুঝবেন। নতুন রাগিনী, এত রাগিনী আছে নতুন, জানি না, একটা বোধহয় বানিয়েছি আমি, সেটা নাম দিয়েছি প্রত্যুষ। তাহলে প্রশ্নটা তাহলে ভুল করিনি, কিন্তু এটা আমি জাহির করার জন্য, এটা নয়। আমি যেটা বেশি আমি উদ্গ্রীব, সেটা হচ্ছে যে রাগগুলো আছে, ধরুন তিলম, তারপর নজরুল কি সুন্দর মানে গান তৈরি করেছেন, তারপরে আরো অঞ্জলি লহম সঙ্গীতে, এই নেচেছি এই গানে, দেখুন দেখি এই নাচ, এই আরেকটি জিনিসকে আমরা বড্ড উপেক্ষা করি। আমার এক আরাধ্য দেবতা, তার নাম এজরা পাউন্ড, তিনি তার এবিসি অফ রিডিংয়ে লিখছেন যে কবিতা যদি সঙ্গীত থেকে বেশি দূরে আসে তাহলে সে কুঁকড়ে যায়, আর সঙ্গীত যদি নাচ থেকে বেশি দূরে যায় মরে যায়। এই জায়গা থেকে কবিরদা সেক্ষেত্রে এই যে এত সুন্দর প্রয়াস, বিপ্লব বলবো, বৈপ্লবিক যে ভাবনা চিন্তা যেভাবে এগোচ্ছেন আপনি বাংলা খেয়াল তৈরি করে, এর চর্চা তাহলে কিভাবে হবে? মানে কি শেখানোর কিছু, নাকি যারা শিখবেন? শেখানোর পদ্ধতিটা তো একই। এক্ষেত্রে ভীষণ মনে পড়ছে যেরকম বাবা আলাউদ্দিন খান যেরকম মাইহার একটা ব্যান্ড তৈরি করেছিলেন, সেখান থেকে সবাই বিভিন্ন জিনিস দিকে দিয়ে নানা রকম বাদ্যযন্ত্র তৈরি করেছিলেন, একটা অদ্ভুত অন্য রকমের একটা জিনিস আমরা পেয়েছিলাম, আমরা শুনেছি জেনেছি, তো সেরকম একটা কিছু ভবিষ্যৎ। দেখুন, সেটা অন্যরা করতেই পারেন। সবচেয়ে মজার কথা হচ্ছে বাঙালি যে আত্মশ্রী কাতর, এই বাঙালি জাতি নানান যন্ত্র তৈরি করেছে, যেমন হচ্ছে মন্দ্রবাহার। এমনকি আমার গানের সঙ্গে একবার নিতান্তই, সেটা আমার সৌভাগ্য যে পঙ্কজ কুমার মল্লিকের পরিচালনায় আমি আমার 22 বছর বয়সে আকাশবাণীর সরস্বতী আরাধনা এই উপলক্ষে একটি সঙ্গীত আলেখ্যতে ডাক পেয়েছিলাম। আমার 14 পুরুষের ভাগ্য। আমার সঙ্গে 2টি যন্ত্র বাজছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাচ্ছেন ছট টেনে, দেখতে অনেকটা এসরাজের মতো, বড় এসরাজ। আমার পঙ্কজবাবু বললেন,
তখন আমার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়, উনি আমায় চাটুর্যে বাউনের ছেলে বলে ডাকতেন। চাটুর্যে বাউনের ছেলে, এটার নাম মন্দ্রবাহার, এই শিল্পীদের চিহ্নও বাবা, এরা আর থাকবেন না। আজও কোনো মন্দ্রবাহার নেই। তেমনি আমি বাবার কাছে শুনেছি এস.এল. দাস নামে এক ভদ্রলোক, সাহেবরা কিন্তু তাকে মান্যতা দিয়েছিলেন। গার্সিয়ান প্রেসের আকাশবাণী ভবনে একটা ঘরে নাকি তিনি যন্ত্র বানাতেন। কোয়েলা নামে একটা যন্ত্র বানিয়েছিলেন, ভায়োলিনের মতো, এইভাবে বাজানো হয়। এই যে যন্ত্রগুলো কোথায় গেল? বাঙালি নিজের গর্ব করে, সংস্কৃতির লজ্জা করে না। কোথায় গেল যন্ত্রগুলো? আচ্ছা, এগুলো ওই যে আপনি যে আমরা সকলে যে মহিষাসুর মর্দিনী শুনি, তাতে করে বাচ্চা, ওটা কিন্তু ছিল না মন্ত্রবাহার। ধরুন আপনি অনেক সময় দেখবেন জাগো তুমি যা দ্বিজেন্দা গাইছেন, আপনি যে বাজছে, ওটা কিন্তু মন্ত্রবাহার। ধরা যাক সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আমরা কি দিয়েছি? একবারের জন্য নাম করি কি? তাও তো করি না। ছেলেমেয়েরা গান শিখবেন, মনের আনন্দে গান শিখবেন, সেখানে কোনো বিরোধ নেই তো। মানে হিন্দুস্তানির সঙ্গে কোনো বিরোধ নেই। আমার কথাটা হচ্ছে সবই থাক না। প্রথম যে গুরুবন্দনার পর যেটা গাইব সত্য কিঙ্কর, আচার্য সত্য কিঙ্কর, মানে তার নাম নিয়ে গুরুবন্দনা, সেটা ঋষভ প্রিয়া নামে একটি কর্ণাটক রাগ। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটার যে বন্দিশটা মধ্যলয় একতালে, ওরা যদি পারে আমরাও পারি আমাদের ভাষায় গাইতে, ওরা যদি পারে আমরাও পারি। সহজ কথা। আপনি বলেন এটা পলিটিক্স, মিউজিক ইজ পলিটিক্স। আপনি যদি আমার ভাষায় আমায় গাইতে না দেন, সেটা একটা পলিটিক্যাল পজিশন। কিছু কিছু কথা আছে যার মানে বুঝিনি এখনো, তবু সন্দেহ